বন্ধুরা, মধ্যপ্রাচ্যে যে অবস্থা আমরা সেটা দেখতে পাচ্ছি, ভীষণ রকম একটা গন্ডগোলের পরিস্থিতি হয়েছে যেটা ইসরায়েল এবং ইরানের মধ্যে। এর আগে যে সমস্ত সংগঠনের সাথে যুদ্ধ হচ্ছিল একটা বরাবর, যে ইসরায়েলের সাথে, সেটা তো চলছেই, সাথে সাথে ইরানের সাথেও এটা দেখছি। গত দুদিন আগে যে 180টা বা 200টা মিসাইল ইসরায়েলের ওপরে আক্রমণ করেছে, তার ফলে কিন্তু যে পরিস্থিতি সেটা আরো ঘোরালো হয়ে গিয়েছে। তো সেই পরিস্থিতিতে ইরানের ব্যাপারটা আমরা জানি, ইসরায়েলের ব্যাপারটা যেটা হচ্ছে যে একটা আমেরিকার সাপোর্ট রয়েছে, এবং সেখানে আমরা ভাবি যে ইসরায়েল কিন্তু একটা বিরাট শক্তি নিয়ে আছে, এবং তাদের যে ব্রেন রয়েছে, তাদের যে কূটনীতি রয়েছে, কূটকৌশল রয়েছে, সেটা আমরা ধারণা করি যে সারা বিশ্বে একটা টপ নচ একটা ব্যাপার রয়েছে। কিন্তু এইখানে আমরা আজকে যে ভিডিওটা দেখব সেটার শিরোনাম হচ্ছে ইসরায়েল কেন ইরানকে হারাতে পারবে না। হ্যাঁ, তো ইরানকে কেন হারাতে পারবে না এটা নিয়ে ভিডিওটা, এবং সেটা দেখার পরে আমরা আরো আলোচনা করব এই বিষয়টা নিয়ে। হ্যাঁ, ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখবো, সেখানে গিয়ে অরিজিনাল ভিডিওটা দেখো, সাথে সাথে চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। 1980 সালের 22 সেপ্টেম্বর প্রায় 2 লাখ সৈন্য, 2800 ট্যাঙ্ক, 380টি জঙ্গি বিমান এবং অত্যাধুনিক সব সমরাস্ত্র নিয়ে ইরানে আক্রমণ করে সাদ্দাম হোসেনের ইরাক। ইরানে তখন ইসলামী বিপ্লব পরবর্তী রাজনৈতিক বিশৃঙ্খলা চরমে, আর এই সুযোগটাই নিতে চেয়েছিলেন সাদ্দাম হোসেন। আক্রমণের প্রথম দিকে বেশ সুবিধাজনক অবস্থানেই ছিলেন তিনি। দখলে নিতে পেরেছিলেন প্রায় 10,000 বর্গ মাইলের ইরানি ভূখণ্ড। কিন্তু সামরিক অভিযান শুরুর 2 মাসের মাথায় সাদ্দাম হোসেন অবাক হয়ে দেখলেন তাদের অগ্রযাত্রা আচমকাই থমকে গেছে। কোথা থেকে আরও 2 লাখ নতুন যোদ্ধা যোগ দিয়েছে ইরানি বাহিনীতে। তাদের হাতে অত্যাধুনিক সমরাস্ত্র নেই, কিন্তু তাদের প্রবল প্রতিরোধের মুখে দখলকৃত অঞ্চলগুলোর নিয়ন্ত্রণ ধরে রাখা অসম্ভব হয়ে পড়ছে। সেদিন সামাজিক অবস্থান বা রাজনৈতিক মতভেদ ভুলে ইরানের সব মানুষ সদ্য প্রতিষ্ঠিত ইসলামিক রিপাবলিকের সার্বভৌমত্ব রক্ষা করতে ঝাঁপিয়ে পড়েছিল পরাক্রমশালী সাদ্দাম হোসেনের দুর্জেয় সামরিক বাহিনীর বিরুদ্ধে। তারা এতটাই অকুতোভ হয়ে ইরাকের আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল যে ইরাকের এক কমান্ডার সাদ্দাম হোসেনকে বলেছিলেন, মনে হয় আমরা একদল উন্মাদের সাথে লড়াই করছি, যাদের কোনো মৃত্যু ভয় নেই। মজার বিষয় হচ্ছে, ওই যুদ্ধে আরব দেশগুলো ইরাকের পক্ষ তো নিয়েছিলই, উপরন্তু বিশ্বের শীর্ষ পরাশক্তি আমেরিকাও ইরাককে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহযোগিতা করছিল। ওয়াশিংটন সাদ্দাম হোসেনকে $বিলিয়ন অর্থ সাহায্যই শুধু দেয়নি, জর্ডান, সৌদি আরব, মিশর এবং কুয়েতের মাধ্যমে পাঠিয়েছে বিপুল পরিমাণে সমরাস্ত্র। গোটা আরব বিশ্বের সমর্থন আর আমেরিকার সহযোগিতা থাকার পরও 8 বছর ধরে চলা ওই যুদ্ধে ইরানকে কাবু করতে পারেনি ইরাক। বরং জাতিসংঘের মধ্যস্থতায় 1988 নাগাদ যুদ্ধ শেষ হলে দেখা যায় ব্যাপক ক্ষয়ক্ষতি ছাড়া ইরাকের প্রাপ্তির খাতায় বলতে গেলে কিছুই নেই। ওই যুদ্ধে ইরানকেও ব্যাপক ক্ষতির শিকার হতে হয়েছিল, কিন্তু শেষ রক্তবিন্দু পর্যন্ত প্রতিরোধ চালিয়ে যাওয়ার সিদ্ধান্তেই অটল ছিল ইরানের নওজোয়ানরা। দীর্ঘদিন ধরেই ইসরায়েলের সাথে বিরোধ চলে আসছে ইরানের, কিন্তু 2024-এ এসে নাটকীয় অনেক কিছুই প্রত্যক্ষ করেছে আমরা। চলতি বছরের 1 এপ্রিল সিরিয়ায় অবস্থিত ইরানি দূতাবাসে হামলা চালিয়ে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ডের 8 কর্মকর্তা সহ 16 জনকে হত্যা করে ইসরায়েল। এর প্রতিক্রিয়ায় প্রথমবারের মতো 14 এপ্রিল ভোররাতে ইসরায়েলে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। এরপর গত জুলাইয়ে ইরানের রাজধানী তেহরানে এক বোমা হামলায় নিহত হন ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়া। আর গত 27 সেপ্টেম্বর লেবাননের বৈরুতে ইসরায়েলের বিমান হামলায় লেবাননের শিয়াপন্থী রাজনৈতিক দল ও সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর প্রধান হাসান নাসরাল্লাহ নিহত হন। একই সঙ্গে মারা যান ইরানের ব্রিগেডিয়ার জেনারেল আব্বাস নীলফরসানও। আর এর প্রতিশোধ নিতেই গত মঙ্গলবার রাতে তেল আবিব সহ ইসরায়েলি শহরগুলো লক্ষ্য করে 180টির মতো ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। এর পরপরই ইরানের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দিয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, এজন্য ইরানকে চড়া মূল্য দিতে হবে। যে কারণে আশঙ্কা করা হচ্ছে দেশ দুটির মধ্যে সংঘাত এবার চূড়ান্ত রূপ নিতে পারে, অর্থাৎ ইরানের সাথে সর্বাত্মক যুদ্ধে জড়িয়ে যেতে পারে ইসরায়েল। কিন্তু এখানে প্রশ্ন উঠছে, চাইলে ইরানে হয়তো সরাসরি হামলা করতে পারবে ইসরায়েল, কিন্তু ইরানের প্রতিরোধের মুখে কতদিন টিকে থাকতে পারবেন নেতানিয়াহু?
ইসরায়েলের পরিণতি কি শেষ পর্যন্ত ইরাকের পথেই হাঁটবে? দুদেশের সামরিক শক্তির হিসেব নিকেশ কিন্তু অনেক ক্ষেত্রেই যুদ্ধের ময়দানে ইরানকে এগিয়ে রাখবে। গ্লোবাল ফায়ার পাওয়ারের এক পরিসংখ্যান অনুযায়ী সামরিক সক্ষমতার দিক থেকে ইসরায়েলের তুলনায় 3 ধাপ এগিয়ে আছে ইরান। সামরিক সক্ষমতার র্যাঙ্কিংয়ে শীর্ষ দেশগুলোর মধ্যে ইরানের অবস্থান 14তম আর ইসরায়েলের 17তম। এর বিচারে যাওয়ার আগে ইরানের হাতে থাকা মারাত্মক একটি অস্ত্র সম্বন্ধে একটু জেনে আসা যাক। অনেকে হয়তো জানেন না, ইরান চাইলে পৃথিবীতে তৃতীয় বিশ্বযুদ্ধ বাঁধিয়ে দিতে পারে। হরমুজ প্রণালী পারস্য উপসাগরে অবস্থিত 30 মাইল দৈর্ঘ্যের এই প্রণালীকে ভূরাজনীতিতে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থান বলা যেতে পারে। এই প্রণালী ছাড়া পারস্য উপসাগর থেকে সমুদ্রপথে বিশ্বের সাথে যোগাযোগের আর কোনো পথ নেই। আর এই পারস্য উপসাগরের তীরে অবস্থিত 8টি দেশ পূরণ করছে বিশ্বের মোট জ্বালানি চাহিদার 15%। অর্থাৎ এই প্রণালী বন্ধ হয়ে গেলে জ্বালানির অভাবে মুখ থুবড়ে পড়বে বিশ্বের বড় বড় সব অর্থনীতি। আর হরমুজ প্রণালীর কৌশলগত গুরুত্ব ইরানকে যেমন বাড়তি একটা সুবিধা দিয়েছে, তেমনি মার্কিন যুক্তরাষ্ট্রও ইরানের লাগাম টেনে ধরার জন্য ওই অঞ্চলে সামরিক উপস্থিতি বাড়িয়েছে। পারস্য উপসাগরের তীরবর্তী 8টি দেশের মধ্যে ইরান ছাড়া বাকি 7টিতে সব মিলিয়ে কয়েক ডজন সেনা ঘাঁটি স্থাপন করেছে তারা। এই ঘাঁটিগুলোর মধ্যে কাতারে বেশ বড় আকারের একটি বিমান ঘাঁটি আছে, আর বাহরাইনে আছে 5ম নৌবহরের সদর দপ্তর। এই বহরের সক্রিয় সদস্য সংখ্যা 15,000-এর বেশি। বিশাল আকারের 2টি বিমানবাহী জাহাজও আছে 5ম নৌবহরে। ইরানের প্রভাব বিস্তারের চেষ্টা ঠেকানোর জন্যই পারস্য উপসাগরীয় এলাকায় যুক্তরাষ্ট্রের এই বিশাল সামরিক উপস্থিতি। বিশেষ করে শক্তিশালী 5ম নৌবহরের উপস্থিতির ফলে হরমুজ প্রণালীতে ইরানের নৌ ও বিমান বাহিনীর আধিপত্য বিস্তার দারুণ কঠিন হবে। এই বাস্তবতা বুঝতে পেরে ইরানও তার ভূমি থেকে সমুদ্র নিক্ষেপযোগ্য মিসাইল ব্যবস্থায় বিনিয়োগ করেছে, যা ব্যবহার করে নিজের সীমানা থেকে এই প্রণালীতে চলাচলকারী জাহাজগুলোয় হামলা চালাতে পারবে তেহরান। পাশাপাশি ইরানের সঞ্চয়ে আছে বিপুল সংখ্যক জলমাইন, যা ব্যবহার করে অনির্দিষ্টকালের জন্য হরমুজ প্রণালীর 50 কিলোমিটার এলাকা জাহাজ চলাচলের অনুপযুক্ত করে দিতে পারবে তারা। অর্থাৎ ইরান আক্রান্ত হলে হরমুজ প্রণালীর এই কৌশলগত অবস্থান পুরোপুরি কাজে লাগাতে চাইবে তেহরান। আরেকবার ইরান এই প্রণালীর নিয়ন্ত্রণ নিতে পারলে যুদ্ধে যে বেশ সুবিধাজনক অবস্থানে তারা থাকবে তা আর বলার অপেক্ষা রাখে না। যাই হোক, এবার ইসরায়েল আর ইরানের সামরিক শক্তির বিচারে আসা যাক। প্রতিরক্ষা খাতে ইরান ও ইসরায়েল দুটি দেশই দরাজ হস্ত। তবে বাৎসরিক সামরিক বাজেটে ইরানের তুলনায় ইসরায়েল দ্বিগুণেরও বেশি ব্যয় করে। গ্লোবাল ফায়ার পাওয়ারের প্রতিবেদন অনুযায়ী সৈন্য সংখ্যার হিসেবে ইরান এগিয়ে আছে ইসরায়েলের তুলনায়। ইসরায়েলের 6,70,000 সেনার বিপরীতে ইরানের নিয়মিত সেনার সংখ্যা 11,80,000। এর মধ্যে ইরানের রিজার্ভ সৈন্য আছে 3.5 লাখ আর ইসরায়েলের আছে 4,65,000। ট্যাঙ্ক ও সাঁজোয়া যানের দিক থেকেও ইসরায়েলের চেয়ে এগিয়ে আছে ইরান। ইসরায়েলের ট্যাঙ্ক আছে 1370টি আর ইরানের রয়েছে 1996টি। ইসরায়েলের কাছে সাঁজোয়া যান আছে 43,403টি আর ইরানের 65,765টি। আর্টিলারি সক্ষমতায়ও এগিয়ে আছে ইরান। দেশটির রকেট আর্টিলারি MLRS এর সংখ্যা 775টি এবং সেলফ প্রোপেলড আর্টিলারি রয়েছে 580টি। অন্যদিকে ইসরায়েলের কাছে সেলফ প্রোপেলড আর্টিলারি আছে 650টি এবং MLRS বা রকেট আর্টিলারির সংখ্যা 150টি। তবে যুদ্ধ বিমানের হিসেবে ইরানের চেয়ে এগিয়ে আছে ইসরায়েল। ইরানের মোট সামরিক বিমানের সংখ্যা 551টি আর ইসরায়েলের কাছে আছে 612টি। এর মধ্যে ইরানের কাছে যুদ্ধ বিমান আছে 186টি আর ইসরায়েলের আছে 241টি। ইরানের কাছে অ্যাটাকিং বিমান আছে 23টি, যেখানে ইসরায়েলের আছে 39টি। ইরানের প্রশিক্ষণ বিমানের সংখ্যা 102টি আর ইসরায়েলের আছে 155টি। হেলিকপ্টারের হিসেবেও এগিয়ে আছে ইসরায়েল, যেখানে ইরানের হেলিকপ্টার আছে 129টি, সেখানে ইসরায়েলের রয়েছে 146টি। এছাড়া 48টি অ্যাটাক হেলিকপ্টার রয়েছে ইসরায়েলের কাছে। অন্যদিকে ইরানের অ্যাটাক হেলিকপ্টারের সংখ্যা 13টি। তবে পরিবহন বিমানের সংখ্যায় এগিয়ে আছে ইরান। তাদের হাতে এ ধরনের বিমান আছে 86টি। অন্যদিকে ইসরায়েলের আছে 12টি। গ্লোবাল ফায়ার পাওয়ারের তথ্য অনুযায়ী নৌবাহিনীর শক্তির দিক থেকে ইসরায়েলের চেয়ে এগিয়ে আছে ইরান। দেশটির কাছে আছে 101টি যুদ্ধজাহাজ।
যেখানে 7টি ফ্রিগেট এবং 21টি টহল জাহাজ রয়েছে। এদিকে ইসরায়েলের যুদ্ধ জাহাজের সংখ্যা 67টি, এর মধ্যে টহল জাহাজ আছে 45টি। তবে ইসরায়েলের কাছে কোনো ফ্রিগেট নেই। সাবমেরিনের দিক থেকেও ইরান শক্তিশালী। দেশটির কাছে সাবমেরিন আছে 19টি, যেখানে ইসরায়েলের আছে মাত্র 5টি সাবমেরিন। আদ্যপান্তর এই ভিডিওটাতে যে বিষয়টা আলোচনা করা হলো যে ইসরায়েল নাকি ইরান, এখানে যেটা বলা হয়েছে যে ইসরায়েল ইরানের সাথে পেরে উঠবে না। সব বিষয়টাই আমরা যেটা দেখলাম যে গ্লোবাল ফায়ার ইন্ডেক্সে ইসরায়েলের থেকে ইরান কিছুটা এগিয়ে আছে অবশ্যই, যেটা হচ্ছে 12তে আছে, 12 না 13তে আছে, আর 14তে আছে, আর 17তে আছে। 14তে ইরান আছে এবং 17 নম্বরে আছে। তো ফায়ার ইন্ডেক্সে অবশ্যই ইরান এগিয়ে আছে এবং তাদের যে সৈন্য সংখ্যার দিক থেকে অনেকটাই বেশি। এবং সৈন্য সংখ্যা রয়েছে 11,80,000 আর সেখানে হচ্ছে 6,70,000 কি সামথিং এরকম রয়েছে। তো পার্সোনালের দিক থেকে যেমন ইরান এগিয়ে আছে এবং অন্যান্য ক্ষেত্রেও কিন্তু এগিয়ে আছে, শুধুমাত্র যেটা হচ্ছে বিমান বাহিনীর ক্ষেত্রে কিন্তু ইসরায়েল এগিয়ে আছে। এইবার হচ্ছে ওমান এবং পারস্য যে গালফ রয়েছে তার মাঝখানে যে হরমুজ বন্দর প্রণালী রয়েছে সেইটা নিয়ে এখানে একটা আলোচনা করা হলো এবং এই আলোচনাটা আমার একটু অন্যরকম লেগেছে, যেখানে আমার মনে হয় একটু আমি আমেরিকার ফরে যাব, কারণ হচ্ছে এখানে ইরানের ফরে বলা হয়েছে, কারণ আমেরিকার ফরে এই জন্যই যাওয়া যে আমেরিকা এমন একটা শক্তি যেটা তার শুধু সামরিক শক্তিই নয়, অর্থনৈতিক শক্তি দিয়েও কিন্তু প্রচুর দেশকে একসাথে চেপে ধরতে পারে। ইভেন আমার যেটুকু মনে হয় যদি সারা বিশ্বের 70% 60% দেশও একদিকে হয়ে যায় আর আমেরিকা যদি একদিকে থাকে, তাও কিন্তু আমেরিকাকে হারানোটা বেশ কঠিন হয়ে যাবে। শুধু যদি ট্যাকটিক্স যদি অন্যরকম যেটা আমেরিকার ওপর দিয়ে কিছু লেভেলের করতে পারে তবেই কিন্তু সম্ভব, তাছাড়া কিন্তু তাদের সাথে যুদ্ধাস্ত্রই বলো বা তাদের যে ট্রেনিং বলো বা তাদের যে অর্থনৈতিক ক্ষমতা বলো, তাদের যে বেস ক্যাম্প রয়েছে সেগুলো বলো, সব দিক থেকে কিন্তু আমেরিকা সমস্ত দিক থেকে এগিয়ে আছে এবং প্রায় আমি বলবো যে প্রায় 60-70% যদি একদিকে হয়ে যায় ওয়ার্ল্ডে, তারপরেও আমেরিকার একা লড়ার ক্ষমতা রয়েছে এই দেশগুলোর সাথে। একদম বুদ্ধি একমাত্র হচ্ছে, এবং তাদের যে অস্ত্র শস্ত্র সেগুলো আধুনিকের মানে একদম এদের থেকে লেটেস্ট কিছু এখনো পর্যন্ত নেই। রাশিয়া রয়েছে অবশ্যই, রাশিয়ার যে সামরিক, আমি যদিও ইন্ডিয়ার সাথে রাশিয়ার সামরিক যে রয়েছে মানে কন্ট্রাক্ট রয়েছে সেটা কিন্তু বিরাট পরিমাণের, কিন্তু তারপরেও আমেরিকা এবং রাশিয়ার যে অস্ত্রশস্ত্রের যে তুলনা তার মধ্যে কিন্তু হিউজ ডিফারেন্স এখন হয়ে গেছে, আগে ছিল না যখন সোভিয়েত রাশিয়া ছিল বা তার পরবর্তী কিছুটা সময় পর্যন্ত ছিল, কিন্তু এখন কিন্তু আমেরিকার যে অস্ত্রশস্ত্রের টেকনোলজি সেটা রাশিয়ার টেকনোলজি থেকে অনেকটাই এগিয়ে গিয়েছে। এবং সাথে সাথে ইসরায়েলের যে কি বলবো বুদ্ধি রয়েছে, ইসরায়েলে ইহুদিদের যে একটা লবি বিরাট পরিমাণে কাজ করে আমেরিকার মধ্যে, এবং ওই যে হরমুজ প্রণালীতে যেটা বলা হলো যে ওখান দিয়ে ইরান যদি চেষ্টা করে বন্ধ করে দিতে, এবং আরেকটা জায়গায় দেখলাম যে প্রচুর মিসাইল তৈরি করেছে ইরান, কিন্তু আমেরিকা কি সহজে সেটা হতে দেবে? আমেরিকা এবং বিশ্বের বিশেষ করে ইউরোপের কান্ট্রিগুলো সেগুলো কি হতে দেবে? একা ইরানের পক্ষে কি সম্ভব এতগুলো ইউরোপিয়ান কান্ট্রি? আমার মনে হয় না। শুধু আমেরিকাই যদি ওখানে থেকে যায়, ইরানের ক্ষেত্রে কিন্তু খুব চাপ। আমেরিকা এমন একটি শক্তি, আমি সেটা সবার ক্ষেত্রেই বলবো, প্রত্যেকটা দেশের ক্ষেত্রে। আজকে বাংলাদেশের সাথে একটা খুব ভালো সম্পর্ক রয়েছে, মানে তৈরি হয়েছে বাংলাদেশের সাথে আমেরিকার, যেটা আমরা দেখলাম। ইউনূস স্যার কিন্তু সেখানে গিয়ে বিরাট একটা আপ্যায়ন পেয়েছেন, এবং সেখানে যে করমর্দন বাইডেনের সাথে বা অন্যান্য যে নেতারা রয়েছেন, সাথে সাথে বিল ক্লিন্টনের সাথে বা অন্যান্য যারা রয়েছেন তাদের সাথে যে করমর্দন দেখলাম, যে উষ্ণতা দেখলাম, তাতে কিন্তু বাংলাদেশ অনেক গভীরভাবে অ্যাটাচ হয়ে গিয়েছে আমেরিকার সাথে। হ্যাঁ, তো সেইটা অবশ্যই হেল্প আমেরিকা পাবে। এইবার ব্যাপার হচ্ছে আমেরিকার হেল্প পাবে বাংলাদেশ, এবং এইখানটাই কিন্তু ইরানের সাথে যে বৈরিতা রয়েছে, মানে কি বলে আমেরিকার সেইটা কিন্তু খুব একটা যে ফলপ্রসূ হবে, কারণ
যে মিসাইল তারা তৈরি করেছে সেই মিসাইল কিন্তু প্রতিরোধ করার ক্ষমতাও আমেরিকার রয়েছে। আমি একদম নিউট্রাল হয়ে বলছি, সামরিক দিক থেকেই বলছি, টেকনোলজির দিক থেকে বলছি, টেকনিক্যাল যে সমস্ত ব্যাপার স্যাপার, তাদের যে সৈন্য বেস ঘাঁটি রয়েছে চারিদিকে প্রত্যেকটা জায়গায়, মানে এমন কোনো জায়গা নেই যে তাদের সামরিক ঘাঁটি নেই, ঠিক আছে? তো সেই জায়গাগুলো তো জাস্ট তাদের একটা শক্তি তো রয়েছে, 15,000 20,000 যেখানে সৈন্য ক্ষমতা রয়েছে সেই ক্যাম্পগুলোতে, সেই বেস ক্যাম্পগুলোতে। তো এত সহজ নয় যতটা সহজভাবে এইখানে দেখানো হলো। এইবার হচ্ছে যে শুধু যদি ইসরায়েল এখানে অ্যাটাক করে, সেখানে যেটা হচ্ছে পেছন থেকে ব্যাক করে আমেরিকা, যেটা করে সব সময়, এবং এই যে কথাটা বলা হলো যে যুদ্ধ অবশ্যম্ভাবী হচ্ছে, এখানে কিন্তু ঝামেলা একটা লাগবে, ঝামেলা হচ্ছে, এবং দুজনকেই বরাবর দেখছি। এটা আমরা এখন থেকে বলতে পারবো না যে কি হবে না হবে, সেটা ভবিষ্যতেই দেখা যাবে যে কি হবে না হবে। সেটা একদম নিউট্রাল জায়গা থেকে আমি এই আলোচনাটা করলাম। যেহেতু ইরানের সাথে একটা ভালো সম্পর্ক রয়েছে ভারতের, কারণ ভারতে কিন্তু তেল ইরান থেকেই আসে, একটা সম্পর্ক খুব বহুদিনের সম্পর্ক রয়েছে, একটা ভালো সম্পর্ক কূটনৈতিক। এবং যেটা আরেকটা বিষয় আমার মনে হয় সেটা হচ্ছে যে ইরান একটা শিয়া সম্প্রদায়ের দেশ, এবং যার আশেপাশে রয়েছে সুন্নি সম্প্রদায়, যেটা ইরাক ছিল বা অন্যান্য সৌদি আরবে। তো এই ব্যাপারটা নিয়ে একটা কনফ্লিক্ট কিন্তু দুই কান্ট্রি যেগুলো রয়েছে, শিয়া এবং সুন্নি, এদের মধ্যে একটা কনফ্লিক্ট লেগে থাকে। সুতরাং এইখানে কতটা কি হেল্প করবে অন্যান্য দেশ, অন্যান্য মুসলিম দেশগুলো, এবং করলেও কতটা করবে, এবং সেখানে সেই মুসলিম কান্ট্রিগুলোর উপরে আমেরিকার কতটা করায়ত্ত রয়েছে। এখানে কাতারেও বলা হলো বেস রয়েছে, সৌদিতে রয়েছে। তো সেই জায়গাগুলো আমেরিকার গন্ডিকে ছাড়িয়ে তারা কতটা ইরানকে হেল্প করতে পারবে তার উপরে কিন্তু সমস্ত কিছু ডিপেন্ড করছে। তো আগামী দিনে কি হয় সেটাই দেখবো, এখনই কিছু বলে ফেলতে আমরা পারবো না। আশা করছি দেখার সময় রয়েছে। অবশ্যই যুদ্ধ যেদিকে এগোচ্ছে আরো হয়তো চরম আকার নেবে, এবং আমরা চাইবো যে তৃতীয় বিশ্বযুদ্ধ না লাগুক। অবশ্যই আমরা জড়িয়ে পড়তে চাই না, আমরা জড়িয়ে পড়তে পারি না, আমরা ভালো আছি। আমরা অবশ্যই সবার সাথে সম্পর্ক রেখে আমাদের যে সুস্থ জীবনযাপন সেটা করব। আশা করি তোমরাও বুঝতে পেরেছো, এবং তোমাদের সন্তানের যে রক্ত ঝরুক সেটা কখনো কাম্য নয়। একদম। তো তোমরা মতামত জানাবে কমেন্ট সেকশনে, তোমাদের মতামত অবশ্যই খুব মূল্যবান, এবং তোমাদের সাথে আমার কি মতামতের যে মিল বা তুলনা সেটা হতেই পারে। যাই হোক, হ্যাঁ, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে গিয়ে অরিজিনাল ভিডিওটা দেখো, সাথে সাথে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও।